আমন্ত্রণ জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূ রাজনীতি। আপনারা জানেন যে এখনও মাঝে মধ্যেই অশান্ত হয় আসলে পাহাড়, মানুষের মানে খুব একটা মাঝে মধ্যেই শঙ্কা আসলে জেগে ওঠে। সেই বিষয়ে মূলত আমরা কথা বলতে চাই। পাহাড়ে আসলে শান্তি সবারই প্রত্যাশা, বাধা কোথায় সে বিষয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, কথা বলতে চাই। তাদের সঙ্গে আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশেষজ্ঞ। আমার ডান দিকে আছেন, একেবারে ডান পাশে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, নিরাপত্তা বিশেষজ্ঞ। দুজনকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্স। শান্তি চুক্তির দেখতে দেখতে 27 বছর হয়ে গেল। আমরা একটু এই বিষয় নিয়ে মূলত শুরু করতে চাই। এখনও আসলে পাহাড়ের বাস্তবতা একটু, এখনকার বাস্তবতা আসলে কেমন দেখছেন? শান্তি ফিরতে আসলে বাধা কোথায় পুরোপুরি? দেখেন, শান্তি চুক্তি এমন না যে একটা পার্মানেন্ট রিয়ালিটির সাথে রিলেট করে। আমরা দেখতে পেয়েছি যে গত 15 বছরে এবং এমনকি গত 20 বছরে পার্বত্য চট্টগ্রামে মৌলিক পরিবর্তন চলে এসছে এবং নির্দ্বিধায় বলা যায় যে পার্বত্য অঞ্চলের জনগণ এখন মেইন স্ট্রিমে প্রবেশ করেছে। আমার এখনও মনে পড়ে, আমরা প্রায় 30-40 বছর আগে যখন একটা পার্বত্য চট্টগ্রামের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো কোটাতে, হি উড অলওয়েজ ওয়ান্ডার যে সে তো কোনো সরকারি চাকরি পাবে না, হিল ট্র্যাক্সেবল। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে তারা কোনোভাবেই সেই পার্বত্য চট্টগ্রামের কনফাইনমেন্টে ফিরে যেতে চায় না। এবং আমাদের এই যে শান্তি চুক্তি করা হয়েছে, এটা কিন্তু করা হয়েছিল এমন একটা প্রেক্ষাপটে যে তখনকার স্ট্যাটাস কিউ ওইভাবেই থাকবে। আনফর্চুনেটলি আমরা যদি এই শান্তি চুক্তিকে এখন সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করতে যাই, আমার ধারণা, অনেকে মনে করে যে এটা করা উচিত, কিন্তু আমি মনে করি যে তাহলে টাইম উইল ফ্রিজ ফর দেম, সময় ওইখানে ফ্রিজ করবে। কেননা শান্তি চুক্তি আপনাদের ওইখানকার লোকদেরকে ওই অঞ্চলের উপর পূর্ণ প্রভাব রাখার ক্ষমতা দেয়। অথচ যখন পার্টিশন হয়েছিল 1947-এ, এই আঙ্গিকেই আমরা হিল ট্র্যাক্স পেয়েছি যে এই অঞ্চলটা আমাদের একটা ইয়ে হবে, মানে ইট উইল বি আ ল্যান্ড অফ রিসোর্সেস। আর পাহাড়ি অঞ্চলের লোকেরা চট্টগ্রামের মাধ্যমে তারা সমুদ্রে যাওয়ার অ্যাক্সেস পাবে। এমনকি পাহাড়ের যে হাইড্রো ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটাও কিন্তু ডিউলি রিকগনাইজ করা হয়েছিল, যদিও কাপ্তাই ড্যাম নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। আমি মনে করি যে পুরনো প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে, ওই শম্ভু লারমা, তাদের যুগ শেষ হয়ে আসছে। আমি কোনো হকিশ কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি বাস্তবভিত্তিক কথা বলতে যাচ্ছি যে আমাদেরকে যদি ইন্টিগ্রেট করতে হয় পার্বত্য চট্টগ্রামের মানুষদের, তাহলে সেখানে মানে পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ট্যুরিজম এবং রোড নেটওয়ার্কস বিল্ড আপ করতে হবে। আগে থেকে তো এখন অনেক বেটার হয়েছে। ভবিষ্যতেও এটা আনডন্টেড চলে যাওয়া আসা উচিত। সেটা না করলে ভারত সেখানে সবসময় তারা মানে দে উইল প্লে সাম ডার্টি গেমস। তারা সবসময় চেষ্টা করবে পার্বত্য চট্টগ্রামকে তাদের 8th সিস্টার বানাতে, 7 সিস্টার থেকে। এখন কোনো বাস্তবতা দেখেন, এখন যে বাস্তবতা দেখছেন বাংলাদেশ ভারতের মধ্যে, আমরা বেশ চিন্তিত। কেননা এই যে বর্তমানে যে কুকি প্রবলেমটা দেখা দিয়েছে, আমার মনে হয় না যে যতখানি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়াতে চাই সেটা অতখানি সত্যি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট বিভাগ বা কোনো কিছু নেই। যেমন বার্মা অ্যাক্ট হয়েছে, এইরকম কোনো কিছু পার্বত্য ইয়ে হয়নি। আমরা স্পেকুলেট করি, কিন্তু ভারত যে সেখানে তারা একটা সবসময় ইনসার্জেন্ট মুভমেন্ট চালিয়ে যাচ্ছে আমাদের বিপক্ষে, সেটা সামনে রেখেই কিন্তু আমি সবসময় বলি যে পার্বত্য চট্টগ্রামকে ঠান্ডা রাখতে হলে, ভারতকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদেরকেও ভারতের এই যে উলফা বলেন, মণিপুর, এগুলোর সাথে একটা সম্পৃক্ততা আমাদের রাখতে হবে, আমাদের অপশনটা থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। 27 বছর আগের পাহাড়, এখনকার পাহাড়, একটু আপনার চোখে পার্থক্যের জায়গাগুলো। অনেক ধন্যবাদ নিউজ 24 আমাকে ডাকার জন্য। দীর্ঘদিন আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। সেনাবাহিনীর সকল কর্মচারী কর্মকর্তাদের একটা ভালোবাসার জায়গা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আমি ইনফেন্ট্রি অফিসার হিসাবে আমি একাধিকবার ওখানে গিয়েছি।
শুধু ইনফিনিটি না, সব করে সব অফিসারে ওখানে যেতে হয় নির্দিষ্ট পরিবেশের জন্য। আমি এখনও চোখ বন্ধ করে দেখি যে আমি হিল ট্র্যাক্সে পেট্রোল করছি। অনেক মধুর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি, পাশের সৈনিককে হারানোর স্মৃতি, ম্যালেরিয়াতে হারানোর স্মৃতি। এবং আমি আই থিঙ্ক উই আর এ উইটনেস টু দি ডেভেলপমেন্ট দ্যাট হ্যাজ টেকেন প্লেস ইন চিটাগং হিল ট্র্যাক্স। আমি ক্যাপ্টেন লেফটেন্যান্ট অবস্থায় যখন হিল ট্র্যাক্সে ছিলাম, আমার কাছে তখন মনে হয়েছে যে বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা ওখানে বেটার। এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি উপজাতিদের জন্য 5% কোটার কারণে অনেক পাহাড়ি ছেলেমেয়েরা, স্যার যেটা বলো, ইউনিভার্সিটিতে পড়ে দেশে বিদেশে আছে। অনেকে এই কোটার সুবিধা নিয়ে পড়াশোনা করে এখন দেশে বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হলো, দে ওয়ার নট সাপোর্টিং দিস বিকজ তারা 5% কোটাতে অনেক সন্তুষ্ট ছিল। বাট 5 তারিখে যখন আমরা অগাস্টের 5 তারিখে যখন স্বাধীনতা পেলাম, তখন দের ওয়াজ এ ফেস চেঞ্জ। তারা একটা বৈষম্য বিরোধী পাহাড়ি আন্দোলন একটা প্ল্যাটফর্ম তৈরি করলো এবং তারা কিছু আজগুবি দাবি নিয়ে আসলো, আর্মিকে সরাতে হবে, বাঙালিদের সরাতে হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ তারা তো কোটাটা তারা হারিয়ে ফেলছে। সো পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি হয়েছে, ওই ব্যাপারটা স্যারও কিছু কভার করেছে। টোটাল 4টা সেকশনের 72টা ধারার 98 উপধারা ছিল। 98 সরকারি ভাষ্য মতে 98-এর মধ্যে 86 উপধারা বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি। 4টা চলমান আছে এবং 8টা এখনো প্রক্রিয়াধীন। এবং যেগুলো চলমান আছে প্রক্রিয়াধীন, এগুলো বাস্তবায়ন এখন করা যাবে না বিকজ কুকি, চিনি এবং অন্যান্য সময়। এবং শান্তুলার মার্টাতে সাইন করেছিল শান্তি বাহিনী এবং পিসিজিএসকে শুধু একটা শর্ত দেওয়া হয়েছিল এগেনস্ট দিস 98 উপধারা। তাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে তোমরা অস্ত্র জমা দাও, অথচ এই একটা শর্তই তারা পালন করে নাই। এখন পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র এখনো হিল ট্র্যাক্সে আছে। এবং কেন তারা অস্ত্রগুলো রেখেছে? চাঁদাবাজি করার জন্য। অফিসিয়াল হিসাবে 400 থেকে 500 কোটি টাকা বছরে চাঁদাবাজি হয়। এবং এই চাঁদাবাজি কিন্তু অল দি উপজাতিরাও এটাতে টার্গেটেড, বাঙালিরাও টার্গেটেড, ব্যবসায়ীরাও টার্গেটেড। এবং এটা আনঅফিসিয়ালি আমার মনে হয় অনেক যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা আসলে থ্রেট পার্বত্য চট্টগ্রামের জন্য, এটা তো অনকাইন্ড অফ ওপেন সিক্রেট বিষয়। এবং মানে এই যে যাদের নাম আমরা জানি আসলে সশস্ত্র সংগঠন হিসেবে, নতুন কুকি চীনের বিষয়টা সামনে এসেছে, এদেরকে মানে দমন করা কি খুব কঠিন? খুব কঠিন না। আমি একটু বলি আপনাকে, আবার এর আগে আমি একটা ছোট একটা কথা বলতে যাচ্ছিলাম, এটা শেষ করে আসি। আমাদের পার্বত্য চট্টগ্রামে 45টা উপজাতি আছে এবং আমাদের এখন যে অনেকগুলো উপদেষ্টা আছেন, ওনারা অনেকেই এনজিও ব্যাকগ্রাউন্ড। এবং এই আইএনজিওগুলোর অর্থায়ন কারা করে? ইউরোপের দেশগুলো করে। এবং ইউরোপের দেশগুলো যেটা চায় সেটাই এই এনজিও যারা চালায় তারাই বলার চেষ্টা করে। এবং আমি অনেক সময় দেখেছি আমাদের উপদেষ্টারা পাহাড়িদের আদিবাসী হিসাবে সম্বোধন করে। আমি আমাদের প্রধান উপদেষ্টাকেও 2-1বার দেখেছি, জেনে না জেনে জানি না, উনি আদিবাসী বলেছেন। কোনো কারণেই পাহাড়িদের আদিবাসী বলা যাবে না। আমাদের দেশে একমাত্র আদিবাসী আমরা বাঙালিরা। আদিবাসীর 2007 সালে জাতিসংঘ ইন্টারন্যাশনাল ইউএন ডিক্লারেশন ফর দি রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল একটা পাশ করে। ওখানে আদিবাসী সংজ্ঞা যেটা বলা হয়, আদিকাল থেকে অনন্তকাল থেকে যারা এক জায়গায় বসবাস করছে। এবং আদিবাসী হলে দে উইল হ্যাভ টেরিটোরিয়াল রাইট। মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ানরা আদিবাসী, অ্যাবরিজিয়ানরা আদিবাসী। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দের আর সেপারেট টেরিটরি ফর রেড ইন্ডিয়ানস। ওখানে সাদারা যেতে পারে না, কেউ যেতে পারে না। এখন পাহাড়িরা 2007 সালে, অথচ আমাদের সংবিধানের 23A ধারাতে শান্তি চুক্তি যেটা শান্তুলামা সাইন করেছে এবং হিল ট্র্যাক্স অ্যাক্ট যেটা ব্রিটিশ আমলে হচ্ছে, সবগুলোতেই এদেরকে উপজাতি বলা হয়েছে, আদিবাসী বলা হয় নাই। আমাদের দেশে 1600 থেকে 1800 শতাব্দীতে তারা পাহাড়িরা আমাদের হিল ট্র্যাক্সে আসে, অথচ তার আগ থেকে তারা ভারতে এবং মায়ানমারে বসবাস করে আসছে। ভারত এবং মায়ানমার কিন্তু তাদের আদিবাসী এখনো বলে নাই, তারা উপজাতি হিসেবে আছে। আমরা না জেনে আমরা তাদেরকে আদিবাসী বলছি, এটা খুবই ডেঞ্জারাস। বিকজ এই আদিবাসী দাবি চাওয়াটা ইজ এ স্টেপ বিফোর আস্কিং ফর ইন্ডিপেন্ডেন্স। উই মাস্ট নট এগ্রি টু দ্যাট। দেশবাসী জানতে হবে ওরা আদিবাসী না, আদিবাসী বাঙালিরা, এবং ওরা হচ্ছে উপজাতি, এই হিসাবে তাদেরকে থাকতে হবে। কুকি চীনের বিষয়টাকে আমি এখন বলবো না, আপনার একটু পরে। কুকি চীন ইজ এ মোর ডেঞ্জারাস একটা ব্যাপার। পেছনে কারা? এটার পিছনে আমি বলি, এবং এই যে বোম নাথান লানচাও নামে একজন চারুকলা ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট একটা ম্যাপ তার সোশ্যাল মিডিয়াতে এই ম্যাপটা দেয়। এবং এই ম্যাপটাতে দেখা যায় যে ওরা একটা ল্যান্ড অফ কুকিজ, একটা স্বাধীন দেশের জন্য তারা চেষ্টা করছে, যেখানে পার্বত্য চট্টগ্রামের পূর্ব দিকে 7টা উপজেলা আছে, ভারতের মণিপুর,
মিজোরাম এবং ত্রিপুরা এবং চীনের কাচিন এবং চীন এই প্রদেশ নিয়ে তারা একটা স্বাধীন ল্যান্ড অফ কুকিজ, এবং তাদের জনসংখ্যা কিন্তু আমি গুগল করে দেখলাম যে 20-25-30 হাজারের বেশি হবে না। এবং এই রোমরা এক সময় 10-15 বছর আগে তাদের খ্রিস্টানিটি ছিল 50-60%, এখন 100% খ্রিস্টান। আপনি যদি গ্লোবাল ইতিহাস দেখেন, ইস্ট তিমোর এবং সাউথ সুদান যত দ্রুত স্বাধীনতা পেয়েছে, এত দ্রুত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ স্বাধীন হয় না। কেন? বিকজ তারা খ্রিস্টান অধ্যুষিত দুটা দেশ, এবং পাশ্চাত্য দেশ তাদেরকে সাপোর্ট করে দ্রুত। প্যালেস্টাইন এখন স্বাধীনতা পেল না, 50 বছর হয়ে গেল। সো এই দুইটা দেশ, সুতরাং এই এনজিওগুলো এবং ইউরোপিয়ান দেশগুলোর এখানে একটা এজেন্ডা আছে, ধর্মান্তিকরণ একটা এজেন্ডা, আইএনজিগুলোর একটা এজেন্ডা। এবং এই কুকি চীন তারা দে ওয়ার ট্রেইনড এখানে জামাতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়া নামে একটা ইসলামিস্ট গ্রুপ, টেররিস্ট গ্রুপ, তাদের অর্থের বিনিময়ে তাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল, এবং তারা বেশ কিছু দুর্ধর্ষ অপারেশন করেছিল। সেনাবাহিনী সদস্য অল্প দিনেই প্রায় 8 জন নিহত হয়েছে। তারা এই বছর এপ্রিল মাসে একটা ব্যাংক লুট করেছিল, ওখানে আমরা কিছু নিহত করেছি। যদিও বর্ষার কারণে গত 2-1 মাস তাদের অপারেশন বন্ধ ছিল, বাট এর মধ্যে আর্মি অপারেশনগুলো তাদের অনেক ক্যাম্প হাইড আউট খুঁজে পেয়েছে, তাদের প্রস্তুতি দেখেছে। সো দে আর এ ভেরি সিরিয়াস ফোর্স, এবং এটা তারা মায়ানমার থেকে আসে। সো এই যে শান্তি চুক্তির একটা অংশ ছিল যে সেনাবাহিনী আস্তে আস্তে উঠে আসবে। আমরা কিন্তু বেশ গত কয়েক বছরে প্রায় 100টার ক্যাম্প আমরা উইথড্র করে নিয়ে আসছি, বাট আই থিঙ্ক টাইম হ্যাজ কাম ওয়েন উই হ্যাভ টু রিডিপ্লয় দিস ফোর্স এগেন, বিকজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সেনাবাহিনী। যদিও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সেনাবাহিনী না, সারা দেশের সমস্যা, এটা জাতিগতভাবে সমাধান করতে হবে, বাট নিরাপত্তাটা এবং আমাদের অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং আমি মনে করি অ্যাটলিস্ট বান্দরবন ওই এলাকাতে যেখানে কুকি চীন অ্যাক্টিভ, ওখানে দি আর্মি শুড reopen the camp that we have অনেক ধন্যবাদ vacated. শাহিদুজ্জামান, কি ধরনের কনস্পিরেসি দেখেন, ষড়যন্ত্র দেখেন পার্বত্য চট্টগ্রামকে ঘিরে? আর একটু টাচ করেছেন, একটু আপনার চোখে আর একটু বিশ্লেষণ জানতে চাই এই জায়গাটায়, মানে ভূ রাজনীতিতে পার্বত্য চট্টগ্রাম। দেখেন, ভারতের জন্য এটা হবে একটা প্রাইজড পজেশন, অত্যন্ত মূল্যবান। তারা কখনো মেনে নিতে পারেনি যে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়েছিল। প্যাটেল এমন কথাও বলেছিল যে ইট উইল বি ওভার মাই ডেড বডি, এই পার্বত্য চট্টগ্রাম ডেলিগেশন যখন তার সাথে দেখা করেছিল। তবে বাস্তবতা হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামকে ভারত সবচেয়ে বেশি টার্গেট করেছে পুরো বাংলাদেশে। অনেকে বলে যে 25 মাইল শিলিগুড়ি করিডোরটা নাকি ভারতের চোখ পড়েছে দখল করার ব্যাপারে, তারা বাংলাদেশের কিছু টেরিটরি। কিন্তু এখন আমরা যতদূর দেখতে পাচ্ছি, ভারতীয় বিশ্লেষকরা এই যে বে অফ বেঙ্গল হয়ে ত্রিপুরা পর্যন্ত যে লাইনটা প্রায় 25 মাইল, এখানেও এটাকে তারা ব্যবহার করতে চায় তাদের সামরিক শক্তি কোস্টাল লাইনে এসে তারা ওই মিজোরামে ঢুকবে ত্রিপুরা হয়ে। এবং এই জন্যে তা মনে করে যে আমাদের এই পার্বত্য স্পেশালি বান্দরবন এরিয়াটা তাদের চোখে পড়েছে। এবং এই জন্যে আমার যতদূর মনে পড়ে তাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিভিন্ন কথা, স্পেশালি যারা এই 7 সিস্টার্স অঞ্চলে কোর কমান্ডার যারা ছিল, যিনি একজন আমার মনে পড়ে, তার কথা আমি জানি, অত্যন্ত অ্যাক্টিভ এবং ভালো লেখে, বেশ জ্ঞানী ভদ্রলোক। তাকে ডাকা হয় তাদের এই টক শোগুলোতে, এবং সেখানে তার যে অভিব্যক্তি, বারবার এই একই কথাই তিনি বারবার তুলে ধরেন যে এই বাংলাদেশের এই অঞ্চলটুকু যদি আলাদা করে না নেওয়া হয় তাহলে ভারতের জন্য ত্রিপুরা সহ মিজোরামে অ্যাক্সেস পাওয়াটা এখন অনেক কঠিন হয়ে যাবে। কেননা মায়ানমারে আরাকান আর্মি কিছুতেই অ্যালাউ করছে না এই রুটটা যে ভারত ব্যবহার করবে। কালাদান রিভার প্রজেক্টে তারা $1 বিলিয়ন ঢেলেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। তাছাড়া চীন সেখানে রয়েছে, চীন কোনোভাবেই ভারতের প্রতি ওই উদারতা দেখাবে প্রশ্নই ওঠে না। এই জন্যে আমাদের করণীয় হচ্ছে এই যে যেটা জেনারেল সাহেব বললেন যে ওই ক্যাম্পগুলো আবার আমাদের ওইখানে রিস্টোর করতে হবে। এই ক্যাম্প অনেক ধন্যবাদ। একটু ক্যাম্পগুলো সেখানে না থাকাতে এখন আমরা অনেক ভালনারেবল হয়ে গিয়েছি, এবং এটা সামরিক বাহিনীর থেকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। এই জায়গায় কোনো রকম চিন্তাভাবনা দেখছেন আমাদের সশস্ত্র বাহিনীতে?
সশস্ত্র বাহিনী কি মানে এই জায়গায় যে আবারও পুনর্বহাল করা আচ্ছা, সেনা মোতায়েনের জায়গাটা। অবশ্যই এটা আরেকটা হচ্ছে যে ভূ রাজনীতির জায়গা যেটি বললেন যে আমি এই ব্যাপারে বলি ভারতের কাছে চিটং হিল ট্রেক্স হচ্ছে একটা রেগুলেটরি মেজার। যখন বাংলাদেশ সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটাতে তারা নারাজ হয়, অসন্তুষ্ট হয়, সেই সময় দেখা যায় যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা একটু বেড়ে গেছে। যখন সম্পর্ক ভালো থাকে তখন শান্তি থাকে পার্বত্য চট্টগ্রামে। কিছুদিন আগে মামুন নামে এক বাঙালিকে একটা মোটরসাইকেল চুরির দায়ে পাহাড়িরা মেরে ফেলে। আরেকজন টিচার, তাকে একটা মেয়েকে মলেস্টিংয়ের কারণে তারা ধরে মেরে ফেলে। সো কেউ অপরাধ করলে তার শাস্তি হবে, ফাঁসি হবে প্রয়োজনে, বাট মেরে ফেলার এই কারণে বাঙালিরা কিছু প্রতিবাদ করে পাহাড়িদের মধ্যে একটা। সো ওই সময় খাগড়াছড়ি রাঙামাটি এলাকাতে একটু অশান্তির সৃষ্টি হয়। সশস্ত্র বাহিনী কিছু অপারেশন করে, দু একজন পাহাড়িও মারা যায়, আমরা চাই না কেউ মারা যাক। তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখলো যে আপনি এখনই হস্তক্ষেপ করেন, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে হিল ট্র্যাক্সে। সো হু ইজ হি? এটা আমাদের টোটালি একটা ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা আমরা আমি তো জানি আমরা পাহাড়িদের পাশে কতটুকু দাঁড়িয়েছি, এটা আমাদের থেকে কেউ, সেনাবাহিনী থেকে কেউ বেশি বলতে পারবে না। স্যামুয়েল হান্টিংটন, উনি ক্র্যাশেস অফ সিভিলাইজেশন একটা বই লিখেছেন, ওখানে হি রেফার্ড সামওয়ান, উনি একটা কোটেশন দিয়েছিলেন, অ্যাজ আই কোট, আনলেস ইউ লার্ন হাউ টু লাভ ইউ ক্যান নেভার, আনলেস ইউ লার্ন হাউ টু হেট ইউ ক্যান নেভার লার্ন হাউ টু লাভ, আনলেস ইউ হ্যাভ ট্রু এনিমিজ ইউ ক্যান নেভার হ্যাভ ট্রু ফ্রেন্ডস। সো যাদের যে দেশের সবাই বন্ধু, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তাদের কোনো বন্ধু নাই। সো টাইম হ্যাজ কাম ওয়েন আমাদেরকে আমাদের শত্রু কারা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের দেশের ভিতরে আমাদের মিত্র কারা, শত্রু কারা, আমাদের যাদেরকে আমরা ভালোবাসবো তাদের জন্য আমি সব করব, যারা দেশের বিরুদ্ধে কাজ করবে দে আর আওয়ার এনিমি, উই হ্যাভ টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। একটা বিষয় যে দেশ আমাদের অবশ্য ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে দে ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফোর, আর যখনই কোনো দেশ আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে দে আর আওয়ার এনিমি। আমরা মিলিটারিতে কি ট্রেনিং করি? আমরা মিলিটারিতে ট্রেনিং করে আমরা বহির্দেশ আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য, এবং বহির্দেশকে আমাদের নেইবার যারা, এখানে তো কেনিয়া এসে বাংলাদেশকে আক্রমণ করবে না, এবং আমাদের প্রশিক্ষণটা হয় আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য। এবং আমি শুনেছি গত 15 বছর আমরা আমাদের ভারতকে আমরা উলফল্যান্ড বলতাম, ড্রাগনল্যান্ড বলতাম, মায়ানমারকে উলফল্যান্ড বলা নাকি বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনীতে, মানে আমাদের নিকটতম প্রতিবেশীর বিরুদ্ধে আমরা কোনো ট্রেনিং আমরা করতে পারবো না। এটা তো ইট ইজ এ পার্ট অফ ট্রেনিং। সারা পৃথিবী তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, অলদো ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও প্রস্তুতিটা হচ্ছে প্রতিবেশীর সাথে যুদ্ধ করার জন্য। এখন অধ্যাপক এম সাইদুজ্জামান একটু নিয়ে আসি, সেটি হচ্ছে যে এখন বাংলাদেশ ভারতের মধ্যে যে বাস্তবতা আপনি দেখছেন, বিশেষ করে আগরতলায় যে বাংলাদেশ সরকারি দূতাবাসে যে পতাকার উপর অবমাননা, তারপরে হামলা, একটা নিরাপত্তাহীন অবস্থা ওই জায়গাটায়, তার আজকে দুঃখ প্রকাশ করেছে ভারত, পাশাপাশি বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দেখেছে বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য, সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে বিষয়টি? বিষয়টা তো ক্রমশই জটিল হচ্ছে। তবে একটা বাস্তবতা হচ্ছে এই যে এতদিন পরে অনেকাংশেই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা ও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটা নির্লিপ্ত ছিল, এবং ভারতের এইসব কর্মকাণ্ড, স্পেশালি মিডিয়া, ভারতের মিডিয়ার অ্যাট্যাক, এগুলো নিয়ে কিন্তু খুব একটা সারা শব্দ ছিল না। আমাদের অনেক আগে থেকেই পররাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল যে তিনি ভারতকে যথাযথ ওয়ার্নিং দেওয়া উচিত ছিল, কেননা এখন আমাদের 15 বছরের সেই অ্যাপিজমেন্টের ধারা থেকে বের হয়ে আসা অ্যাবসলিউটলি নেসেসারি। কেননা এটা আমরা করিনি বলেই কিন্তু এই যে মমতা এভাবে কথা বলেছে, আর ত্রিপুরার এই ঔদ্ধত্য, এটা তো কল্পনা করা যায় না। ত্রিপুরা আমাদের পেটের মধ্যে রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরার জনগণ সব সময় নিজেদেরকে দেখত যে তারা কুমিল্লার, গ্রেটার কুমিল্লার অংশ, বাংলাদেশকে তারা তাদের মাদারল্যান্ড হিসেবে দেখত। এটাই ছিল বাস্তবতা। সেটা পাকিস্তান। এখন তাদের হঠাৎ করে এই ধরনের আগ্রাসী মনোভাব, স্পেশালি তারা যখন সরাসরি যোগাযোগের পথ পেয়েছে, ত্রিপুরা আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার সুযোগ, এত সুযোগ সুবিধার পরে তাদের উচিত ছিল মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রতি আনুগত্য দেখানো, তার আশা ব্যক্ত করা এবং বাংলাদেশকে অনুরোধ জানানো
যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যা কিছুই ঘটুক না কেন বাংলাদেশ যেন ত্রিপুরাকে বিশেষ নজরে দেখে, জি, এটাই এই ছিল জায়গাটা idea। একটু সেটা করেনি তারা। হ্যাঁ, ডক্টর মনিরুল ইসলাম, বাংলাদেশ ভারত তো ধরেন খুবই প্রাচীন বন্ধু, মানে এবং আপনি প্রতিবেশী চাইলেও আসলে পাল্টাতে পারবেন না, ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না। তো সেই জায়গাটাই আসলে মানে এই পারস্পরিক সম্পর্ক সামনের দিনে কেমন দেখছেন? এটি কি মানে ঠান্ডা হওয়ার সুযোগ দেখেন কি? এই যে এখন কিন্তু কোনো রাষ্ট্রই অন গ্রাউন্ডে যুদ্ধ করে না, তারা প্রক্সি ওয়ার করে। আর কি করে? তারা মিডিয়া ওয়ার করে, ওয়াটার ওয়ার করে। আমাদের যখন পানি প্রয়োজন নেই পানি ছেড়ে দিবে, যখন পানি দরকার তখন পানি আটকে দিবে। ইকোনমিক ওয়ার করে, ডিপ্লোম্যাটিক ওয়ার করে। মিডিয়া ওয়ারে তো উই হ্যাভ ফেইল। এইসব যুদ্ধ, এইসব ওয়ারে বাংলাদেশ ইজ এ ফেইলার। বাংলাদেশের মিডিয়া তো আসলে এত মিডিয়া ওয়ারফেয়ারে আমরা ফেইলার, ওয়াটার, ইকোনমিক সব ওয়ারফেয়ারে। এথিক্স ছাড়া যেসব মিডিয়াতে আসলে দেখা গেছে, ধরেন মন গড়া গল্প, জি, আপনারও তো ধরেন হিন্দু বন্ধুবান্ধব আমাদের সবারই আছে, সবারই আছে। পার্সপেক্টিভ আসলে আমরা তো খুব ভালো জানি বাংলাদেশের কি, এবং আমি মনে করি যেভাবে তুলে ধরা হচ্ছে ওই দেশে। এবং এই যে ভারত যে আমাদের মিডিয়া যে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাতে কি হচ্ছে? সারা বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মাচ্ছে, রাগ জন্মাচ্ছে ভারতের প্রতি। একটা দুইটা দেশের ভালো সম্পর্ক থাকতে হলে শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক থাকলেই হবে না, মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। সো এইটা করে কিন্তু তারা আমাদের ভালোবাসাটা হারাচ্ছে। এই নেবারহুডে দে আর দি রিজিনাল পাওয়ার। দে হ্যাভ লস্ট মালদ্বীপ, দে হ্যাভ লস্ট শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান তো আছে। এখন বাংলাদেশ একমাত্র তাদের বন্ধু ছিল। বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা ক্ষোভ, একটা ঘৃণা ভারতের প্রতি, বিকজ তাদের এই মিডিয়ার কারণে। কেন তারা করছে? উই ক্যান অলওয়েজ হ্যাভ এ উইন উইন সিচুয়েশন। দুইটা দেশের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক থাকতে পারে, এমন একটা আমরাই শুধু দিব আমরা কিছু পাবো না, এটা হতে পারে না। উই ক্যান কাম টু এ এগ্রিমেন্ট ওয়ার বোথ টিমস ক্যান বি বেনিফিটেড। এবং এটা যদি এই দূরদৃষ্টি যদি আমাদের এই দুদেশের পরস্পর নীতির মধ্যে না থাকে, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। একটা বিরতির সময় আমরা বিরতির পরে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। বিরতির পরে শুধু জানতে চাইবো যে আসলে পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা মাঝে মধ্যে হয়, তার পেছনে আসলে ভারতের কোনো ভূমিকা দেখেন কিনা, একটু বিরতির পরে এসে উত্তরে আসবে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, যেটা স্যার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সে, সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। দেখছিলেন আসলে বাংলাদেশের বাস্তবতা, আসলে প্রতিবাদ চলছে। পার্বত্য চট্টগ্রাম মাঝে মধ্যে অস্থির, এখনও খুব বেশি মানে শান্তি আছে সেটি বলা যাবে না, মানুষের মধ্যেও আতঙ্ক আছে। এই সময়গুলোতে কি ভারতের ইন্ধন চক্রান্ত চোখে পড়ে কিনা, বিশেষ করে এখন যে সময় পার করছে বাংলাদেশ? এটা অনেক, শুধু ভারত না, এটা অনেকেই এটার জন্য দায়ী থাকতে পারে। যে সরকারটা বিদায় হলো, সেই সরকারের অনেকের কাছে এখন হাজার হাজার কোটি টাকা এখন তাদের বাসায় রক্ষিত আছে, এবং এই টাকাটা তারা বৈধভাবে কোথাও খরচ করতে পারছে না। আমি জানি না বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই টাকাগুলো উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না। 1000 টাকার নোট ব্যান করে দেখ, বলুক যাদের টাকা আছে 1000 নোট এসে নিজের অ্যাকাউন্টে জমা দিবে, বাকি যেগুলো জমা দেবে না সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবং এই টাকাগুলোই আমার মনে হয় অস্থিরতা চলমান রাখার জন্য এটার জন্য ব্যয় হচ্ছে, বিকজ এই টাকা তো আর কোথাও কাজে লাগাতে পারছে না। প্রতিদিনই আমরা দেখছি নতুন একটা ষড়যন্ত্র, সারা দেশ থেকে বাসে ভরে ভরে একটা মিথ্যা কথা বলে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। কে অর্থায়ন করছে এটা? টাকাগুলো কোত্থেকে আসছে? তো আমার তো মনে হয় এই টাকাটাই এখানে ব্যবহার করা হচ্ছে। এই যে আমি খুবই দুঃখজনক, ভারত যে আচরণটা করছে আমাদের সাথে, বলেছে যে তারা ট্রিটমেন্ট করবে না বাংলাদেশিদের, কোন কোন ডাক্তার নাকি বলেছে যে একটা হসপিটাল। আমি জানি যে কলকাতার মার্কেট চলে বাঙালিদের টাকাতে। আমরা ওখানে যাই, শাড়ি কিনি, কাপড় কিনি, এবং আমরা না গেলে ওই দোকানপাট বন্ধ থাকে। আমরা মাহাতির মোহাম্মদ একবার হার্ট অ্যাটাক হলো, এবং তাকে বলা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আমাদের দেশে এই হার্ট অপারেশন করার ক্ষমতা নাই, আপনাকে বিদেশে পাঠানো হবে। অ্যান্ড হি সেড দ্যাট আমি কি ধরনের প্রধানমন্ত্রী হলাম যে আমার দেশে আমার হার্টের অপারেশন করতে পারবে না? তোমরা এডুকেট ইউর মেডিকেল ট্রিটমেন্ট, ওইভাবে কোয়ালিফাইড করে নিয়ে আসো, আমি আমার দেশে অপারেশন করব। এবং উনি 2-3 বছর পরে ডাক্তার পাঠিয়ে প্রশিক্ষণ নিয়ে যখন ব্যাক করলো, মালয়েশিয়ান ডাক্তার তার উপর অপারেশন করলো। আমাদের কেন স্বাস্থ্য খাত আরও উন্নত না? আমরা কেন এটা আরও বেটার ট্রিটমেন্ট দিতে পারি না? এবং উই গো টু থাইল্যান্ড ইজ ইকুয়ালি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ। আমরা আমাদের
রোগীরা যদি ভারতে না যায় কার বেশি ক্ষতি হবে? গেলে ইটস উইন উইন ফর আস অ্যান্ড ফর ইন্ডিয়া, না গেলে কিন্তু ক্ষতি তাদের বেশি, বিকজ আমাদের তো অল্টারনেটিভ আছে, আমরা থাইল্যান্ডে যেতে পারি। সো এটা খুবই দুঃখজনক। আমি পূর্ণদমে আমি সাপোর্ট করি এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্ররা যারা প্রতিবাদ করছে, আমিও প্রতিবাদ করতে চাই, দেশবাসী প্রতিবাদ করতে চায়। এবং বাংলাদেশ, অনেকে বলেছে বাংলাদেশের বর্ডারে ওরা সৈন্য সমাবেশ করছে, আক্রমণ করবে। ইট ইজ নট দ্যাট ইজি। আমরা এমন দাঁত ভাঙা আমরা জবাব দিব। এবং ভারতের তো শুধু বাংলাদেশ না, তাদের পাকিস্তান বর্ডারে একটা বিশাল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রাখতে হয়, চীনের বর্ডারে একটা বিশাল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রাখতে হয়, সেভেন সিস্টার্সে রাখতে হয়, এবং তাদের এমন কোনো সেনাবাহিনী নাই অতিরিক্ত যেটাতে বাংলাদেশে আক্রমণ করতে পারবে। আক্রমণ করতে হলে আপনাকে মিনিমাম 3 থেকে 5 গুণ বেশি সংখ্যক সেনাবাহিনী নিয়ে আপনি দেশকে আক্রমণ করতে পারেন। আমাদের যে সেনাবাহিনী আছে, যে প্রশিক্ষণ আছে, সেরকম তো আসলে এই যে আক্রমণের কথা যেটা না, এটা একেবারে কাল্পনিক। এটা আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, there is no possibility of India attacking us, এবং we have an armed forces who is fully capable of safeguarding the sovereignty and territorial integrity of this nation. It is not that এখন easy. আপনি যেটা বলছেন যে বাংলাদেশ ভারতের ইউনিয়ন সিচুয়েশন তো ছিল, যদিও বলা হচ্ছে বেশিরভাগ সময় বাংলাদেশকে ব্যবহার করেছে ভারত, বাংলাদেশ তুলনামূলক কম পেয়েছে। তো সেই জায়গাটার সামনে এই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? ধরেন ভারতের মিডিয়ায় এখন যে আগ্রাসন আপনি দেখছেন, মিথ্যা অপপ্রচার বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আসলে কি করতে পারে? ফর আওয়ার মিউচুয়াল ইন্টারেস্ট আমাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, বাট নট অ্যাট দি কস্ট অফ আওয়ার ইন্টারেস্ট। সো ভারতকে এটা বুঝতে হবে, ফর দেয়ার ইন্টারেস্ট দে নিড টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ আস। আমি আশা করি সরকারিভাবে ভারতে এই মিডিয়াকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে, এবং তাদের যদি সেই সুদৃষ্টি থাকে, আসলে এই পরাজয়টা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং ব্যাপরা হয়ে নানা রকমের অ্যাকশন নিচ্ছে। তো আমি মনে করি ইন দি লং রান আমাদেরকে ভালো সম্পর্ক থাকাটাই ভালো, সবার জন্য এটা লাভজনক, এবং সেই দিকে এগিয়ে যেতে হবে। বাট উই ক্যানট গো আওয়ার হেড টু দি থিংস দ্যাট আর হ্যাপেনিং নাও। আমাদের এমবাসি আক্রমণ করে ফ্ল্যাগ পুড়িয়ে দেবে। বাংলাদেশে কি এমন কিছু হয়েছে যাতে করে ভারত এই রিঅ্যাক্টটা করবে? এটা হয়তো কোনোই কারণ না, এটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা। এবং আমরা জানি, এবং আমাদের একটা সামান্য ছোটোখাটো ঘটনা তারা ব্যাপকভাবে মিথ্যার সাথে মিশ্রণ করে, রিউমারের সবসময় একটা অংশ থাকে আংশিক সত্য, ম্যাক্সিমামটাই মিথ্যা থাকে, তারা এটাই করছে। এবং আমাদের একটা কথা আমি না বললেই না, যে আমাদের সেনাবাহিনীর যে জাতিসংঘ মিশনে মমতা ব্যানার্জি উনি বলেছেন যে এখানে জাতিসংঘ মিশন পাঠাবে। বাংলাদেশ জাতিসংঘ মিশনে একটা অত্যন্ত ফেমাস এবং সাকসেসফুল একটা কান্ট্রি। আমরা বিরতির সময় ফিরে এসে আমরা এই জায়গা থেকে সেটা নিয়ে বলবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, যেটা স্যার ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের আমাদের। আবার স্বাগত। জেড এস ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আসতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম। যেটি আজকে কয়েক জায়গায় সংবাদ সম্মেলন বলেন কিংবা সেমিনার বলেন, সেরকম হয়েছে শান্তি চুক্তি উপলক্ষে, সেই জায়গাটাই ভূমির বন্দোবস্ত না হওয়ায় কার্যত পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসন হচ্ছে না। এটা একটা গ্রে এরিয়া বলছে, এবং এখানে একটা ভূমি কমিশন করা হয়েছিল, যেখানে 9 জন সদস্যের মধ্যে জাস্টিস আনোয়ারুল হক একজন ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, তার রিপ্লেসমেন্ট দেওয়া হয় নাই। বাকি 9 জনের মধ্যে 7 জনই কিন্তু পাহাড়ি, রিজিনাল কাউন্সিলের প্রধান, ডিস্ট্রিক্ট কাউন্সিল 3টার প্রধান, এবং সার্কেল চিফ 3 জন। বাট এটা তারা 2016 সালে একটা নীতিমালা করেছে, বাট এটা এখনও আংশিকভাবে। তো আমি মনে করি শান্তি চুক্তি অবশ্যই এটা আবার রিভাইজ করা দরকার। এখানে দি লিড হ্যাজ টু বি টেকেন বাই দি কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং এটাতে সকল আঞ্চলিক দলকে সম্পৃক্ত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের সকল মূলধারার রাজনৈতিক দলগুলোকে, বিএনপি, জামাত ইসলাম, ইসলামিক দলগুলো, জাতীয় পার্টি সবাই মিলে, এবং আঞ্চলিক দলগুলোকে মিলে আলোচনা সাপেক্ষে এটা একটা সমাধান অবশ্যই বের করা দরকার। নো প্রবলেম ইজ আনসলভেবল। আমাদের যে উদ্দেশ্য যে মহৎ থাকে, আমরা অবশ্যই এটা করতে পারবো। অল্প একটু সময় আছে, আমি একটু বলতে চাই যে সেনাবাহিনীর বিশাল স্যাক্রিফাইস পার্বত্য চট্টগ্রামে। এই পর্যন্ত 387 মেম্বার্স অফ আর্মি, পুলিশ, বিডিআর, আনসার বিকেম শহীদ ইন চিটাগাং হিল ট্র্যাক, এবং 33 জন এর মধ্যে শান্তি চুক্তির পরে শহীদ হচ্ছে। আমরা অনেক আত্মত্যাগ করে, অনেক শত শত সোলজার মারা গেছে ম্যালেরিয়াতে। আমার কোর্সমেট 3 জন বীর প্রতীক পেয়েছে, লেফটেন্যান্ট জেনারেল শামীম, মেজর জেনারেল সালাউদ্দিন, কর্নেল শাহির, মরহুম মেজর এজাজ আফজাল। তো আমরা অনেক বীরত্বের সাথে এখানে যুদ্ধ করেছি, বাট আমরা মানুষকে ভালোবেসেছি। আমাদের পার্বত্য চট্টগ্রামে এই
এই প্রশিক্ষণের কারণে প্যাসিফিকেশন, জনগণকে নিয়ে কাজ করার কারণে, এই অভিজ্ঞতার কারণে আমরা জাতিসংঘ আমরা এত সফল হয়েছি। এখন আমরা ওয়ান অফ দি বেস্ট নেশন কন্ট্রিবিউটিং টু ইউনাইটেড নেশন পিস। এবং আমাকে যদি এখনো বলে রিটায়ারমেন্টের পরে ক্যাপ্টেন মেজর র্যাঙ্কে গিয়ে আমি আবার চাকরি করব, আই ভলেন্টিয়ার, অল আর্মি অফিসার্স ভলেন্টিয়ার, বিকজ উই লাভ আওয়ার কান্ট্রি এবং আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই ত্যাগ করা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা মানে অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।